গল্পের শুরু হয় আমেরিকার এক অত্যন্ত শীতল ও জনমানবহীন বরফাচ্ছন্ন এলাকা থেকে। হাড় কাঁপানো শীতের মধ্যে চারপাশটা সাদা বরফে ঢাকা। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই এক যুবতীকে দেখা যায়, যে প্রাণপণে দৌড়চ্ছে। তার প্রতিটি পদক্ষেপে জড়তা, কিন্তু চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। প্রচণ্ড ঠান্ডায় তার দম প্রায় বন্ধ হয়ে আসছে, তবুও সে থামছে না। সে জানে থামলেই মৃত্যু। পরের দিন আমরা পরিচিত হই কোরি ল্যাম্বার্টের সাথে, যে একজন পেশাদার শিকারী। সে হাক আই বা তীক্ষ্ণ দৃষ্টির জন্য পরিচিত। এদিন সে শিকারের সন্ধানে বেরিয়েছিল এবং নিপুণ নিশানায় একটি নেকড়েকে ঘায়েল করে। তবে আজ কোরির লক্ষ্য অন্য কিছু ছিল, কারণ সে তার ছেলের সাথে সময় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ছেলেকে নিয়ে সে তার শ্বশুরবাড়ি পৌঁছায় এবং তাকে সেখানে অপেক্ষা করতে বলে নিজেই বাড়ির আশেপাশে নজরদারি করতে বের হয়। কোরির আসার পেছনে একটি বিশেষ কারণ ছিল। তার শ্বশুর তাকে জানিয়েছিলেন এলাকায় একটি বাছুর চুরি হয়েছে এবং তাদের ধারণা কোনো মাউন্টেন লায়ন বা হিংস্র পশুই এর পেছনে দায়ী। কিন্তু কোরি যখন সেই এলাকা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, তখন সে কোনো বাঘের চিহ্ন পায় না, বরং বরফের ওপর সে দেখতে পায় মানুষের পায়ের ছাপ। আরও এগিয়ে যেতেই সে শিউরে ওঠে। পায়ের ছাপের সাথে সাথে বরফের ওপর পড়ে আছে রক্ত। কোরি সতর্ক হয়ে যায়। সে বুঝতে পারে কোনো বিপদে পড়া মানুষ এই পথে এসেছে। সে পিস্তল বের করে সেই পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। পথটা অনেক কঠিন ছিল। দেখে মনে হচ্ছিল কেউ মৃত্যুর সাথে লড়াই করতে করতে এগোচ্ছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর কোরি সেই মেয়েটিকে খুঁজে পায়। মেয়েটি বরফের ওপর নিথর হয়ে পড়ে আছে। তার দেহ জমে শক্ত হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, আর পায়ের জুতো জোড়াও নেই। কোরি দ্রুত সাহায্যের জন্য কল করে, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে FBI এজেন্টদের আসতে অনেক সময় লেগে যাবে। ট্রাইবাল পুলিশ চিফ বেন তাকে সতর্ক করে দেয় যেন ফরেনসিক টিম না আসা পর্যন্ত সে কিছু না স্পর্শ করে। কিন্তু কোরির মন মানছিল না, কারণ সে জানত এই বরফ ঝড়ে কিছুক্ষণের মধ্যেই সব প্রমাণ মুছে যাবে। কোরি বুঝতে পারে এটি ন্যাটলি নামের একটি মেয়ে, যে এই এলাকারই বাসিন্দা। কিছুক্ষণ পর সেখানে FBI এজেন্ট জেন ব্যানার এসে পৌঁছায়। জেনকে দেখে বেশ অবাকই হতে হয়, কারণ এমন তীব্র ঠান্ডায় সে একদমই প্রস্তুত ছিল না। হালকা কাপড় পরে তাকে দেখে মনে হচ্ছিল সে নিজেও বরফে জমে যাবে। পরে স্থানীয়দের কাছ থেকে জেন কিছু গরম কাপড় চেয়ে নেয়, কিন্তু সে কাপড়গুলো ন্যাটলির হওয়ার কারণে কোরির মন বিষণ্ণতায় ভরে ওঠে। তার নিজের মেয়ের পুরনো স্মৃতি তাকে তাড়া করে ফিরছিল, যার অর্থ তার নিজের মেয়েও হয়তো আর বেঁচে নেই। সবশেষে ঝড় থামলে কোরি ও জেন আবার সেই ঘটনাস্থলে ফিরে আসে। কোরি তার অভিজ্ঞতার আলোকে জানায় মেয়েটি দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড ঠান্ডায় ফুসফুসে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। কোরি একজন শিকারী হলেও তার তীক্ষ্ণ নজর ও ট্র্যাকিং ক্ষমতা দেখে জেন তাকে এই তদন্তে সাহায্য করার অনুরোধ জানায়। কোরি তা মেনে নেয় এবং জানায় শিকার করতে সে ওস্তাদ, হোক সে পশু কিংবা মানুষ। রাতে কোরিকে তার বন্দুকের গুলি প্রস্তুত করতে দেখা যায়। সে যেন বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কোরির ছেলে কেসি ঘটনাটি জানতে পেরেছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে তাদের জীবনে যা ঘটেছিল তা কি আবার ঘটছে। ছেলের এমন প্রশ্ন শুনে কোরি খুব কষ্ট পেলেও তাকে কিছু বলতে পারে না। এদিকে তদন্তে নেমে জেন জানতে পারে ন্যাটলি তার বাবা মায়ের সাথে থাকতো না। 18 বছর বয়স হতেই সে তার প্রেমিকের সাথে আলাদা থাকা শুরু করেছিল। মেডিকেল রিপোর্টে বেরিয়ে আসে যে মৃত্যুর আগে ন্যাটলির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল, আর মৃত্যুর কারণ সেই ফুসফুসে রক্তক্ষরণই। এই রিপোর্ট পাওয়ার পর এটাকে আনুষ্ঠানিকভাবে খুনের মামলা হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু অপরাধীকে খুঁজে বের করার মতো কোনো ক্লু তাদের হাতে ছিল না। জেন হতাশ হয়ে পড়ে, কারণ সে জানে এই রিপোর্ট বসের কাছে পাঠালে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তার মানে ওপর মহল থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না। তদন্ত এগিয়ে নিতে তারা ন্যাটলির বাবার সাথে কথা বলে। ন্যাটলির বাবা মার্টিন জেনের প্রশ্নে বিরক্ত হয়ে জানান ন্যাটলি তাদের সাথে তার প্রেমিকের পরিচয় করিয়ে দেয়নি, তাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা বিশেষ কিছু জানেন না। ন্যাটলির মা শোকে পাথর হয়ে বিছানায় পড়ে আছেন। জেন মায়ের সাথে কথা বলতে গেলে বেন তাকে বাধা দেয়, কিন্তু জেন
নাছোড়বান্দা। এরপর কোরি সেখানে এলে মার্টিনের সাথে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। তাদের দুজনের মধ্যেই এক ধরনের শোকের ছায়া ছিল, যা বোঝানোর জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। কোরি শান্ত কণ্ঠে মার্টিনকে বলে, প্রিয়জনকে হারানোর বেদনা আঁকড়ে থাকা সহজ মনে হতে পারে, কিন্তু সেই যন্ত্রণা বয়ে বেড়ানোর চেয়ে তাদের ভালোবাসাগুলোকে মনে রাখাই শ্রেয়। এরপর মার্টিন একটি জরুরি তথ্য দেয়। তার এক ছেলে আছে যে মাদকাসক্ত এবং কিছু অপরাধী যুবকের সাথে মেশে। ন্যাটলি তার ভাইয়ের খুব কাছের ছিল, তাই সে হয়তো কিছু জানতে পারে। এই সূত্র ধরে বেন, জেন ও কোরি সেই যুবকদের আস্তানায় হানা দেয়। ভেতরে তখন খুব জোরে মিউজিক বাজছিল। কোরি বাড়ির পিছনের দিকে পজিশন নেয়, আর বেন ও জেন সদর দরজা দিয়ে ভেতরে ঢোকে। দরজা খুলে শ্যাম নামের এক নেশাগ্রস্ত যুবক। সে অদ্ভুত সব কথা বলতে থাকে। আচমকা শ্যাম বেন ও জেনের চোখে পিপার স্প্রে করে দেয়। চোখের জ্বালায় তাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কিন্তু কোরি ঠিক সময়ে হাজির হয়ে শাবল দিয়ে শ্যামকে কুপকাত করে ফেলে। আহত জেন কোনো মতে ভেতরে ঢুকে পজিশন নেওয়ার চেষ্টা করে। সেই অন্ধকারের মধ্যেই শ্যাম তার ওপর গুলি চালায়। জেনও পাল্টা গুলি ছুড়লে শ্যাম গুরুতর আহত হয়। জেন তাকে বন্দুকের মুখে জেরা করতে শুরু করে, কিন্তু শ্যাম খুব দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাইরে তখন বাকি অপরাধীদের ধরে ফেলে পুলিশ। ন্যাটলির ভাই চিপ তার বোনের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়ে। তবে চিপই একমাত্র ব্যক্তি যে ন্যাটলির প্রেমিকের খোঁজ জানে। এদিকে কোরি বাইরের বরফের ওপর অদ্ভুত কিছু গাড়ির চাকার দাগ লক্ষ্য করে। তার শিকারি চোখ ধোঁকা খায় না। সে দূরবীন দিয়ে দেখে সে দাগগুলো ওই পাহাড়ের দিকেই যাচ্ছে, যেখানে ন্যাটলির দেহ পাওয়া গিয়েছিল। সবচেয়ে সন্দেহজনক ব্যাপার হলো ট্রাকগুলো ওপরের দিকে গেছে, কিন্তু নিচে ফিরে আসেনি। কোরি বুঝতে পারে এই রহস্যের জট পাকানো আছে পাহাড়ের ওপরেই, এবং চিপ নিশ্চিতভাবে এমন কিছু জানে যা সে গোপন করছে। কোরি জেনকে সতর্ক করে দিয়ে বলে, বরফের এই আস্তরণ ন্যাটলির মৃত্যুর রহস্য এখনও লুকিয়ে রেখেছে। আমাদের দ্রুত কাজ করতে হবে, কারণ যে কোনো সময় নতুন কোনো তুষার ঝড় সব কিছু মুছে দিতে পারে। তারা যতটা সম্ভব গাড়ি নিয়ে গিয়ে বাকি পথ পায়ে হাঁটা শুরু করে। কিছু দূর এগোতেই তারা বরফে অর্ধেক চাপা পড়া আরও একটি দেহ খুঁজে পায়। পাখি এবং অন্যান্য প্রাণীদের আক্রমণে দেহটি ক্ষতবিক্ষত। সন্ধ্যা নাগাদ পুলিশে এলাকাটি ছেয়ে যায়। তদন্তের স্বার্থে বেন ন্যাটলির প্রেমিকের কর্মস্থলের সিসিটিভি ফুটেজ চেক করার পরিকল্পনা করে, কিন্তু ততক্ষণে যাদের আটক করা হয়েছে তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। কোরি বেনকে বলে সে নিজে একবার কথা বলতে চায়। বেন তাকে সাবধান করে দেয় যে কোরির সামনে অপরাধীরা স্বীকারোক্তি দিলেও তা আইনিভাবে আদালতে ধোপে টিকবে না। তার জন্য একজন সরকারি অফিসারের উপস্থিতি জরুরি। এক পর্যায়ে কোরি জেদ ধরে এবং বেন তাকে অনিচ্ছা সত্ত্বেও ন্যাটলির ভাই চিপের সাথে কথা বলতে পাঠায়। চিপ তখন হতাশায় ভেঙে পড়ে আছে। কোরি তাকে ঝাঁকুনি দিয়ে তার বোনের মর্মান্তিক পরিণতির কথা মনে করিয়ে দেয়। সে রাগে চিপকে ধাক্কা দিয়ে বলে যে তার বোনের খুনিরা এই শহরেই ঘুরে বেড়াচ্ছে, আর তুই তাদের আড়াল করছিস। কোরি চলে আসার সময় চিপ ভেঙে পড়ে সব সত্যি বলে দেয়। সে জানায় ন্যাটলির প্রেমিকের নাম ম্যাট, যে ড্রিলিং সাইটে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে। তবে সে আরও জানায় এর পেছনের আসল কাহিনী হয়তো শ্যামের জানা ছিল, কিন্তু শ্যাম তো ইতিমধ্যেই মারা গেছে। এরপর ন্যাটলির প্রেমিকের মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। জেন এই খবর জানাতে কোরির বাড়িতে গেলে সে তাকে ভেতরে আমন্ত্রণ জানায়। পানি নিতে যাওয়ার সময় জেনের চোখে পড়ে কোরির পারিবারিক ছবি। কোরি ফিরে এসে আবেগমথিত কণ্ঠে তার নিজের মেয়ে এমলির কথা জানায়। সে জানায় বহু বছর আগে সে এবং তার স্ত্রী যখন বাইরে ছিলেন, তখন বাড়িতে পার্টি চলাকালীন এমলি নিখোঁজ হয়ে যায়। 20 মাইল দূরে পশুর আক্রমণে ক্ষতবিক্ষত অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছিল, যার ফলে কোনো অটোপসি করাও সম্ভব হয়নি। এমলির এই মর্মান্তিক স্মৃতি আজও কোরিকে কুড়ে কুড়ে খায়। পরদিন সকালে বেন ও জেন পুলিশ বাহিনী নিয়ে সে ড্রিলিং স্টেশনে পৌঁছায়। কোরি অন্য একটি পথ ধরে বরফের ওপরে থাকা পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। জেন সেখানে পৌঁছালে গার্ডরা জানায় তারা নিজেরাই ম্যাটের নিখোঁজ হওয়ার রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু জেন লক্ষ্য করে 2 গার্ডের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গার্ডরা অজুহাত দেয় যে কোম্পানির দেওয়া সুরক্ষা সামগ্রী না থাকায়
এমনটা প্রায়ই ঘটে। তদন্তের এক পর্যায়ে রহস্যের জট খুলতে শুরু করে। জেন যখন গার্ডদের ন্যাটলি ও ম্যাটের নিখোঁজ হওয়ার কথা জিজ্ঞেস করে, তখন এক গার্ড মুখ ফসকে বলে বসে, আপনারা কি ন্যাটলির লাশ পেয়েছেন? এই প্রশ্ন শুনেই জেন ও বেন সতর্ক হয়ে যায়, কারণ ন্যাটলির মৃত্যুর খবর তখনও মিডিয়া বা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছিল এক যুবতীর দেহ পাওয়া গেছে। গার্ডরা ন্যাটলির নাম কিভাবে জানল? পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। গার্ডরা বন্দুক বের করে ফেললে পুলিশ অফিসাররা পজিশন নিয়ে ফেলে। জেন ধমক দিয়ে বলে, এফবিআইয়ের সাথে শত্রুতা করার পরিণাম ভালো হবে না। সে পরিষ্কার বুঝতে পারে খুনিরা আসলে ওই গার্ডরাই। এদিকে রেডিওতে কোনো সাড়া না পেয়ে কোরি তার রাইফেল নিয়ে পায়ে হেঁটেই ড্রিলিং সাইটের টেলারের দিকে দৌড়াতে থাকে। টেলারের ভেতর তখন পিট নামের এক গার্ড ঘুমিয়েছিল। এই সুযোগে আমরা সেই ভয়ঙ্কর রাতের ঘটনার ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। ন্যাটলি তার প্রেমিক ম্যাটকে সারপ্রাইজ দিতে সেখানে গিয়েছিল, কিন্তু নেশাগ্রস্ত পিট ও তার সঙ্গীরা তাদের ওপর চড়াও হয়। ম্যাটকে পিটিয়ে অচেতন করার পর তারা ন্যাটলির ওপর অমানবিক নির্যাতন চালায়। কোনো মতে জীবন বাঁচাতে ন্যাটলি বরফের ওপর দিয়ে দৌড়ে পালাতে শুরু করে, পেছনে ফেলে আসে তার প্রিয় মানুষটিকে। এখন বর্তমানের লড়াইয়ে ফিরে আসি। জেন টেলারের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে চালানো গুলিতে সে দূরে ছিটকে পড়ে। শুরু হয় এক চরম রক্তক্ষয়ী সংঘর্ষ। কোরি তার অসাধারণ নিশানায় একে একে সব খুনি গার্ডকে ধরাশায়ী করে, কিন্তু পিট নামের সেই প্রধান খুনি জানালা দিয়ে পালিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। কোরি দ্রুত আহত জেনকে নিরাপদ আশ্রয় সরিয়ে রেখে একা পিটকে ধরার জন্য বরফ ঢাকা জঙ্গলে প্রবেশ করে। কোরি এমন সাদা পোশাক পরেছিল যে তাকে বরফের মধ্যে চেনার কোনো উপায় ছিল না। হঠাৎ এক অতর্কিত হামলায় সে পিটকে কাবু করে ফেলে। জ্ঞান ফেরার পর পিট নিজেকে বন্দি অবস্থায় পাহাড়ের চূড়ায় আবিষ্কার করে। সে দেখল তার পা থেকে জুতো খুলে নেওয়া হয়েছে, ঠিক যেভাবে ন্যাটলিকেও খালি পায়ে মরতে হয়েছিল। কোরি শান্ত কণ্ঠে তাকে বলে, শুরু কর, তোর কাছে সময় খুব কম। কোরি পিটের হাতের বাঁধন খুলে দিয়ে বলে, যদি হাইওয়ে পর্যন্ত পৌঁছাতে পারিস তবেই তুই মুক্ত। ঠিক এই পথটাই ন্যাটলি নগ্ন পায়ে পাড়ি দিয়েছিল। পিট ভয়ে পাগলের মতো দৌড়াতে থাকে, কিন্তু পাহাড়ের খাড়া ঢাল আর গভীর বরফ তাকে জেতার সুযোগ দেয় না। দৌড়াতে দৌড়াতে পিটের ফুসফুস অকেজো হয়ে পড়ে এবং সে সেখানেই তরপাতে প্রাণ হারায়। কোনো গুলি খরচ না করেই কোরি তার প্রতিশোধ পূর্ণ করে। এরপর কোরি হাসপাতালে জেনকে দেখতে যায়। জেন এখন বিপদমুক্ত। ন্যাটলির সেই করুণ পরিণতি নিয়ে তারা দুজন কথা বলে। জেন অবাক হয়ে ভাবে, কি অসম্ভব মানসিক শক্তি ছিল এই মেয়েটির, যে ঠান্ডার মধ্যে 6 মাইল খালি পায়ে দৌড়েছিল। কোরি তাকে আশ্বস্ত করে বলে যে যারা তাকে দৌড়াতে বাধ্য করেছিল তাদের সে উপযুক্ত শাস্তি দিয়েছে। সবশেষে কোরি ন্যাটলির বাবার সাথে দেখা করে তাকে সান্ত্বনা দেয় এবং তার ছেলের পাশে থাকার পরামর্শ দেয়। ক্ষতবিক্ষত জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের পর হয়তো তাদের জীবনে কিছুটা শান্তি ফিরবে। এই ছিল কোরির প্রতিশোধের গল্প। আপনার কি মনে হয় কোরি আইন নিজের হাতে তুলে নিয়ে ঠিক কাজ করেছে, নাকি সে শুধুমাত্র নিজের মনের শান্তি খুঁজেছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন আরও দারুণ সব মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।